সুখের খামারে কি কি সার্ভিস পাবে মানুষ? ওকে, সুখের খামারটা আসলে ধরেন একটা গতানুগতিক খামারের মতন না। সুখের খামারটা আসলে কাদের জন্য বা কেন, এই উত্তরটা যদি আমাকে আপনি দিতে বলেন, আমাদের সুখের খামারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা 30 বিঘা জমির উপরে আসলে একটা খামার করছি। এটা একটা সমন্বিত কৃষি খামার, যেখানে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিটাকে আসলে আমরা এখানে প্রমোট করছি বলতে পারেন। এর পাশাপাশি আমরা সেখানে এগ্রি ট্যুরিজমটাকে হচ্ছে আমরা প্রমোট করছি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি চুনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজকে আমাদের সাথে কর্পোরেট ডেইলিতে অতিথি হিসেবে আছেন তাসদিক হাবিব, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড কো-ফাউন্ডার সুখের খামার। আমরা কথা বলতে চাই তার সাথে, তার পথ চলার গল্প শুনতে চাই, তার সংগ্রামের গল্প শুনতে চাই। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই 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 ভালো আছি আপনাকে পেয়ে। আর we are really happy to have you today, tonight, as our guest. সবকিছু মিলে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালো যাচ্ছে। আসলে অনেক ব্যস্ত একটা মানুষ আপনি। মোটামুটি ভালোই ব্যস্ততার ভিতর দিয়ে যে আসলে দিন শেষে তো মানুষ ব্যস্ততাটাই চায়। অনেক কিছু নিয়ে আপনি কাজ করেছেন। একদম শুরু গল্পটা শুনবো, মানে কিভাবে শুরু হলো, বিজনেসে কিভাবে এসেছেন? ওকে, এই গল্পটা আসলে মানে আমার জার্নিটা একটু ছোটবেলা থেকেই শুরু। আমি সম্ভবত, যদি ভুল না করি, প্রায় আজকে 23 বছর আগে, তখন স্কুলে পড়ি। স্কুলে পড়া অবস্থায় ক্লাস 8 পার করে জাস্ট 9-এ উঠবো, ওই সময় থেকে আসলে আমার ব্যবসা শুরু। আচ্ছা। আর এটারও একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম। আমি বড় হয়েছি মতিঝিল টিএনটি কলোনি, মানে গভর্নমেন্ট কোয়ার্টারে বড় হওয়া। আমার বাবা, দাদা, নানা প্রত্যেকেই গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। তো ওই সুবাদেই আমার বড় হওয়াটা কলোনিতে। তো কলোনিতে যেহেতু খেলাধুলার অনেক সুযোগ, মাঠ ছিল, খোলা মাঠ, প্রচুর খেলাধুলা করতাম। তো ওই সময়টাতে আমি যদি বলি আপনাকে, ঠিক 2001-2 ওই সময়টাতে কিন্তু ক্রিকেটের একটা ক্রেজ ছিল প্রচুর। তো আমিও ক্রিকেট খেলতাম প্রচুর। তো ওই সময়ে আমিও তখন 8 পাস করে 9-এ উঠবো, এমন একটা সময় আমার 3rd ডিভিশন ক্রিকেট খেলার একটা অফার আসে। আচ্ছা। তো বাসায় যখন এটা জানাই, তো আমি মতিঝিল আইডল স্কুলে পড়তাম। তো বাসা থেকে কোনোভাবেই আসলে ওই সময়টাতে, যে ক্লাস 9-এ উঠেছে, এখন তো আসলে আরো সিরিয়াস হওয়ার সময়, এই সময় খেলতে দিবে না। তো ওই সময়ই বাসা থেকে বলা হয় যে আসলে আপনি জানেন যে ক্রিকেট কিন্তু খুব এক্সপেন্সিভ একটা গেম, আপনার এটার জন্য অনেক ইকুইপমেন্ট লাগে, দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ গেম। তো ওই সময়টাতে আমাকে বলা হলো যে পারলে নিজে করে নাও, মানে অ্যাজ ইফ, মানে তারা চাচ্ছিল যে আমি যাতে পিছিয়ে আসি, পড়াশোনায় যাই। তো ওই সময়টাতে আমার, যেহেতু ক্রিকেট একটা প্যাশনের জায়গায় ছিল, ওই সময়টাতে প্রচন্ড ক্রিকেট খেলার নেশা ছিল। তো ওই সময় আমি আসলে চিন্তা করলাম যে তাহলে আমার যদি ক্রিকেট খেলতে হয়, আই হ্যাভ টু সাপোর্ট মাই ক্রিকেট, ফিনান্সিয়ালি। এক্স্যাক্টলি। ওই সময়টাতেই আসলে প্রথম ব্যবসা শুরু। আমার মনে পড়ে আমার ঈদের সালামির টাকা দিয়ে আমি বঙ্গবাজার থেকে 1 ডজন টি-শার্ট কিনে শান্তিনগরে একটা দোকানে গিয়ে সাপ্লাই দিয়েছিলাম, বলেছিলাম যে এটা আমার টি-শার্ট, আপনারা বিক্রি হলে আমাকে টাকা দিয়েন। তো তারপর কি অবস্থা ছিল, বিক্রি হচ্ছিল? 1 সপ্তাহ পরে গেছি, যাওয়ার পরে আমাকে বললো যে আমরা তো আপনাকে অনেকদিন ধরে খুঁজতেছি, আপনার টি-শার্ট তো 2-3 দিনে বিক্রি হয়ে গেছে, এই নেন আপনার টাকা, আরো 2 ডজন নিয়ে আসেন। তো দিস ইজ দ্য স্টার্টিং অফ মাই বিজনেস অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে শুরু, ইটস গোয়িং। তাই ইট ওয়াজ ইওর ফার্স্ট আর্নিং থ্রু বিজনেস। আচ্ছা, তারপরে কি করলেন? তারপর পড়াশোনা কোথায় করেছেন? আচ্ছা, আমি ওই মতিঝিল আইডল থেকে এসএসসি, তারপর রাইফেলস পাবলিক থেকে এইচএসসি করলাম। আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করেছি আসাদুল্লাহ ইউনিভার্সিটি থেকে, এন্ড খুব রিসেন্টলি ইউল্যাব থেকে এক্সিকিউটিভ এমবিএ করেছি।
আচ্ছা, তো পড়াশোনা তো বিজনেস রিলেটেডই, না। ইন্ডাস্ট্রিয়াল না, রিসেন্ট যেটা রিসেন্ট কিন্তু পিছনে কিন্তু কোনো কিছুই নেই, না। কিন্তু তারপরে জব করেছেন কখনো? হ্যাঁ, এর মাঝখানে আমি জবও করেছি। আমি আমার জার্নিটা বেসিক্যালি ওই বিজনেসের পরে আমি 2007-08 দিক থেকে আমি তখন ফ্রিল্যান্সিং এর দিকে যাওয়া শুরু করি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি এবং 2012 পর্যন্ত সেটা কন্টিনিউ হয়। 2012-তে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওপেন করি এবং ওইটার থ্রুতেই 2014 শেষ নাগাদ কম্পিউটার সোর্স লিমিটেড আমাকে হেড অফ ডিজিটাল হিসাবে হায়ার করে। তো ওইখানে আমি আসলে একটা ডুয়েল রোলে ছিলাম বলতে পারেন, যে ওনারা অ্যাকচুয়ালি আমার স্টার্টআপটাকেই হচ্ছে অ্যাকুয়ার করেছিল। সো আমি তখন কম্পিউটার সোর্সের ব্যানারে তাদের হেড অফ ই কমার্স হিসেবেও কাজ করতাম, আবার আমার ওই কোম্পানিটার সিইও হিসেবেও ছিলাম। তো ওইখানে আমার সময়টাতে ই কমার্সের কাজ করা ইজ কোয়াইট টাফ। এটা আমি মাঝে মাঝে খুব মজা করে বলি যে ব্যাক ইন 2000 তো এখন খুব এক্স্যাক্টলি ব্যাক ইন 2014-15 ওই সময়টাতে মানুষকে আসলে বুঝাইতে হইতো যে আপনি কেন ফেসবুকে আসবেন, আর এখন মানুষকে আমরা বলতেছি আপনি কেন ফেসবুকে আসবেন না, ইউজিং ফেসবুক। এক্স্যাক্টলি। তো আলটিমেটলি ওইটা এক চ্যালেঞ্জিং সময় ছিল এবং ওইটা আসলে বাংলাদেশে বলবো যে ই কমার্সের একটা গ্রোথ পিরিয়ড ছিল ওই সময়টাতে। এবং ওই সময় 2014-তে ই কমার্স অ্যাসোসিয়েশন ফর্ম করে এবং আমার সৌভাগ্য হয়েছে একদম শুরু থেকে ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে কাজ করার। এবং আমি ই কমার্স অ্যাসোসিয়েশনের ইক্যাব ইয়ুথ ফোরামের আমি প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছি। তো ওইখানে আমার প্রায় কম্পিউটার সোর্সের কথা বলছিলাম চাকরি, ওখানে আমি প্রায় 3 বছর আমার ক্যারিয়ার, এরপরে আবার চাকরি ছেড়ে আবার ব্যবসায় ফুল রিদমে চলে এসেছি। ওকে, আমার 2018-তে আমি আপনার জীবনের প্রথম বিজনেস ওই টি-শার্টের ছাড়া তাহলে সেকেন্ড বিজনেসটা কি? এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছিল। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছিল। দেন চাকরি ছেড়ে 2018-তে আমি আর আমার ছোট মামা আমরা দুজন মিলে ক্লিন ফোর্স লিমিটেড ফর্ম করি। ক্লিন ফোর্স লিমিটেড বেসিক্যালি আজকে 8 বছর ধরে রান করছে। আমরা ঢাকা শহরের বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করি। হ্যাঁ, আমি দেখেছি আপনার যে বিজনেসগুলো সারা বাংলাদেশে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট তারপরে এসছে। হ্যাঁ, অ্যাগ্রো বিজনেস, হালাল মিট এন্ড ক্লিনিং সার্ভিসেস, রাইট? জি, প্রচন্ড মানে কি বলবো, বিশাল একটা ডাইভার্সিফাইড, সো ওয়াইডলি ইউ আর ওয়ার্কিং, রাইট? এত বৈচিত্র্যময় উদ্যোগের প্রেরণা কোথায় পেলেন? না, অ্যাকচুয়ালি ক্লিনিং বিজনেস আমার প্রত্যেকটা ব্যবসার পিছনে আসলে নিজের কোনো একটা অভিজ্ঞতা আসলে জড়িত। যেমন আমরা যখন ক্লিন ফোর্সটা 2018-তে শুরু করি, আই স্টিল রিমেম্বার যে রমজানের সময় ছিল, বাসায় আমাদের আত্মীয় স্বজনের দাওয়াত ছিল ইফতারে। তো হঠাৎ করে দুপুর থেকে দেখছি যে ময়লা পানি আসছে। তো ওই সময়টাতে আমরা আসলে চিন্তা করা শুরু করি যে এটার মানে রিজনটা কি, কারণ আশপাশের বাসাতে আসছে না, আমাদের বিল্ডিংটাতেই শুধু আসছে। দেন উই ডিসকভার যে অ্যাকচুয়ালি আমাদের ওয়াটার ট্যাঙ্কে ময়লা জমার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এন্ড ডেফিনেটলি দ্যাট টাইমে ওই টাইমে তখন আমরা সার্চ করা শুরু করলাম যে অ্যাকচুয়ালি এইটার কি আসলে কোনো অর্গানাইজড কোনো সলিউশন আছে কিনা। তখন দেখলাম যে না, আসলে ম্যাক্সিমাম মানুষ দেখা গেছে যে এলাকার কোনো একজন লেবার অথবা প্লাম্বারকে দিয়ে অথবা ঘরের দারোয়ানকে দিয়ে নামিয়ে দেয়, ব্লিচিং টিচিং দিয়ে তারা পরিষ্কার করে কোনো রকম উঠে এসে বলে স্যার পরিষ্কার হয়ে গেছে। আসলে কি হয়, তো ওই সময়টাতে আই ফাউন্ড যে দেয়ার ইজ এ অপরচুনিটি যে আমরা ঢাকা শহরে এত বিল্ডিং, আমি যদি বলি যে ঢাকা শহরে অ্যারাউন্ড 4 লাখ বিল্ডিং, তার মানে প্রত্যেকটারই কিন্তু ওয়াটার ট্যাঙ্ক সিস্টেম আছে। তো আমরা তখন দেখলাম যে ইটস আ গুড মার্কেট, সো হোয়াই ডোন্ট এক্সপ্লোর। আপনি কতটুকু শ্রমিক বান্ধব? যেমন আমি আগে অনেকবার শুনেছি যে পানি ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে অনেক শ্রমিক মারা যায়, কারণ এখন তো ধরে নিলেন আপনি প্রযুক্তি ব্যবহার করছেন, সেই সময়টাতে দেখা যেত যে ভিতরে অনেক রকম গ্যাস অ্যাকুমুলেট হয়ে থাকতো। তারা যখন নামতো হয়তো একটা লাইট জ্বালালো,
কিংবা সামথিং কিছু একটা বার্স্ট করলো। এক্স্যাক্টলি, তো সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম, আপনি কতটুকু শ্রমিক বান্ধব? না এটা তো অবশ্যই আমার এই জায়গাতে আমাকে একটা জিনিস হেল্প করেছে, যেহেতু আমি নিজে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সো সেফটি মেজার গুলা নিয়ে কিন্তু আমরা আসলে লেখাপড়া করেই এসেছি, এটাই আমাদের লেখাপড়ার একটা বড় পার্ট ছিল। এবং এই যে আমাদের এখন পর্যন্ত গত 8 বছরে 32,000 বাড়িতে আমাদের একাধিকবার কাজ করা হয়েছে। তো আমরা কম করে হলো 2-3 লাখ অপারেশন কিন্তু আমাদের হয়েছে। এর মধ্যে আমার ক্যাজুয়ালিটি অ্যাকচুয়ালি বলার মতো মেজর ক্যাজুয়ালিটি একটা, তাও সেটা হচ্ছে যে ওর ভুলের কারণে ওর চোখে হচ্ছে আপনার কেমিক্যাল চলে গেছিল, তারপরে ওকে আবার আমরা ট্রিটমেন্টের মাধ্যমে করেছি। বাট একদম ডে 1 থেকে আমরা প্রথমে ওয়াটার ট্যাঙ্কটার গ্যাস রিমুভ করি মেশিনের মাধ্যমে, আমি শুনতে যাচ্ছিলাম। করার পরে অ্যাটলিস্ট 20 মিনিট ওয়েট করে তারপরে হচ্ছে এমটি করে তারপরে আমার ওয়ার্কাররা ঢুকে, যে কারণে প্রত্যেকটা পর্যায়ে এই সেফটি মেজারগুলো মানার কারণে আমাদের কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্যাজুয়ালিটি নাই বলতে গেলেই চলে। বাহ, খুবই সুন্দর। আর আপনি তো পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং, জি, সো এর সাথে এই বিজনেসটা অনেকাংশে কিন্তু মিলে যায়, তাই না? আসলে মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে সব ধরনের ব্যবসার সাথেই অনেকটা যায়। তো এটা আমি বলবো যে আমার জন্য এটা হেল্পফুল ছিল অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমার হয়তো বিজনেসের বেসিক লেখাপড়াটা করা হয় নাই তখন পর্যন্ত, তারপর আমি আসলে সবসময় বিলিভ করি, সবসময় ধরে নিলেন সম্ভব হয় না। আমি মনে করি যে আসলে যে কোনো কিছু করার আগে ওটা কিছু উপর লেখাপড়াটা খুব ইম্পর্টেন্ট। লেখাপড়াটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে হাতে কলমে শিক্ষাটা কিরকম জানেন, এক্সপিরিয়েন্স থেকে মানুষ যেটা শেখে। অবশ্যই এটাকে তো আসলে সবসময় আপনাকে এগিয়ে রাখতেই হবে। আপনি এরপর ডিজিটাল মার্কেটিং ছেড়ে যে বিজনেসটা শুরু করেছেন সেটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং এর পরে আমার চাকরির পরে আমার এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং কোম্পানি ক্লিন ফোর্স লিমিটেড। দেন করোনার সময়টাতে আসলে ওই সময়টা একটা অবসর সময় আমরা সবাই পেয়েছি। আমার খুব ছোটবেলা থেকে আসলে কৃষি আমাকে টানে, মানে এগ্রিকালচার নিয়ে আমি খুবই আগ্রহী খুব ছোটবেলা থেকে। যদিও আমার দাদা বাড়ি নানা বাড়ি সব ঢাকায়, আমার নিজের কোনো গ্রামের বাড়ি নাই। তো এই সুবাদে যেটা হয়েছে যে আমার ফ্রেন্ডের নানা বাড়ি দাদা বাড়ি আমি প্রচুর ঘুরেছি, এবং আমি বলি যে আমি 40-এর উপরে ডিস্ট্রিক্ট আমার ঘোরা হয়েছে। তো ওই ঘুরতে ঘুরতে আমাকে গ্রাম আর কৃষি আমাকে আসলে সবসময় টানতো। তো এই করোনার সময় যখন আসলে ছুটিটা পাই একটা লম্বা সময় নিজের সাথে, ওই সময়টাতে আমি আসলে কৃষি নিয়ে খুব অবজার্ভ করি কৃষিকে। যে দেখেন, আমরা যারা ব্যবসা করি ওই সময়টাতে আমি দেখতাম যে কোন ব্যবসাগুলো আসলে করোনার সময়ও চলছে, নেসেসারি। তো ওইটার ভিতরে তখন দেখলাম যে আমরা সব বন্ধ করেছি, কিন্তু খাওয়া তো বন্ধ করিনি। এবং এইটার সোর্সটা তো আসলে এগ্রিকালচার। এবং আমি যদি বলি যে আমাদের দেশের মাটি এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য সবচেয়ে বেশি ফার্টাইল ল্যান্ড আমাদের। তো ওই সময়ে ওই করোনার সময়টাতে আমি প্রচুর এই কৃষি নিয়ে লেখাপড়া করি। আমাদের বাংলাদেশের কৃষি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ এশিয়ার যে কৃষি, ইভেন ওয়ার্ল্ডের কৃষিতে আসলে কোন দেশের কি পজিশন, কি করছে, কোথায় কি টেকনোলজি, চায়না আসলে কোন টেকনোলজি ব্যবহার করছে এই মুহূর্তে, আমরা টেকনোলজির দিক থেকে কতটা পিছিয়ে আছি বা আমরা কতটুক অ্যাডপ্ট করছি, এগুলা নিয়ে আমার লেখাপড়া হয়। এবং তখন ওই করোনার সময় আসলে আমি চিন্তা করি যে আমি নেক্সট যদি কোনো ব্যবসা করি আমি তাহলে কৃষিতে আসবো। সুখের খামারে কি কি আছে? আচ্ছা, সুখের খামার এইটার স্টোরিটাও যদি একটু বলতে চাই, যে সুখের খামার কৃষিতে আমার আসলে প্রথম পদক্ষেপ না। আমি করোনার পর আমি কৃষিতে প্রথম শুরু করি হচ্ছে আমার অ্যাগ্রোফোর্স লিমিটেড দিয়ে। ওইখানে আমরা ঝিনাইদহতে প্রথম ফুলের চাষ দিয়ে আমাদের কৃষির যাত্রা শুরু করি। হ্যাঁ, ঝিনাইদহতে আমরা তখন রজনীগন্ধা, জারবারা, তারপরে আপনার গোলাপ, এই গাঁদা ফুল, এগুলোর চাষ করতাম। এটা দিয়ে আসলে কৃষিতে আমার পদার্পণ। বাট ওই সময়টাই কি ছিল, যেহেতু আমার সব ব্যবসা সবকিছু আমার থাকা বড় হওয়া ঢাকা কেন্দ্রিক,
ওই সময়টাতে আমি ঢাকায় ছিলাম, আর ওখানে আসলে আমার একটা টিম অথবা আমার একটা মানে এমপ্লয়ীদেরকে দিয়ে আসলে আমি ওখানে ব্যবসাটা চালাতাম। তো শুরুটা ভালো ছিল, বাট 1-1.5 বছর পরের থেকে আসলে কিছুটা বাধা বিপত্তি দেখতে পাই। ইভেন 1 বছর পরে গিয়ে ফুলের পাশাপাশি আরেকটা ব্যবসা আমরা শুরু করি, সেটা হচ্ছে আপনি জানবেন যে ঝিনাইদহ চুয়াডাঙ্গা ওই বেলটা বাংলাদেশে, ওই এলাকাতে ব্ল্যাক বেঙ্গল গোট, মানে এই ব্ল্যাক বেঙ্গল গোটের এক প্রজনন অনেক বেশি হয় বিকজ অফ দ্য ওয়েদার। তো আমি তখন ওইখানে কি করলাম যে একটা স্লটারিং হাউস করে আমরা ওইখানে প্রতিদিন 25টা-30টা ব্ল্যাক বেঙ্গল গোট ওইখানেই স্লটার করতাম, গ্রাম থেকে কালেক্ট করে করে ওইখানে স্লটার করে, কাটিং করে, প্যাকিং করে, ফ্রিজিং করে ওইগুলো আমরা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, চাল ডাল, ফুড পান্ডা, ওদের তখন B2B বিজনেস ছিল না? ইয়েস, ওই সময়টাতে ওদের মাধ্যমে হচ্ছে আমরা ঢাকায় সেটাকে সেল করতাম, এবং মোটামুটি আমাদের অল্প সময়ের ভিতরে আমরা একটা ভালো সাড়া পাই। এবং ওটা সাড়া পাওয়ার পিছনে একটা ইয়ে ছিল যে আমরা প্যাকেজিং করেছিলাম 2টা SKU-তে, 1 কেজি এবং আধা কেজি। আপনি কিন্তু সচরাচর কসাইয়ের কাছে গিয়ে বলতে পারবেন না আমাকে আধা কেজি খাসির মাংস দেন, বাট যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আপনি খুব ইজিলি আধা কেজি খাসির মাংস অর্ডার করতে পারছেন, এইটা আমাদের খুব অল্প সময়ে একটা ভালো সাড়া পায়। বাট আনফরচুনেটলি ঝিনাইদহ চ্যাপ্টারটা আমাকে আসলে প্রায় 2 বছর পরে গিয়ে ক্লোজ করতে হয়। আচ্ছা, সেই সাথে সেই অংশটুকু, ওই অংশটুকু এক্স্যাক্টলি ডিউ টু দ্য ম্যানেজমেন্ট ইস্যু। আমি আসলে ওই সময় রিয়েলাইজ করি যে অনেক দূর তো কৃষি আসলে আপনি রিমোটলি কৃষি ব্যবসা করতে পারবেন না, আপনার যে কোনো একজন ওনারকে বা কো-ফাউন্ডারকে অবশ্যই আপনাকে ওখানে থেকে জিনিসগুলো অবজার্ভ করতে। খুব নর্মালি একটা জিনিস বলি, কারণ কৃষি যেহেতু আমি আমার এন্ড থেকেই যদি বলি, ধরেন আমার প্রতিদিন 30 থেকে 40টা ব্ল্যাক বেঙ্গল গোট কিন্তু পারচেস করতে হইতো। এটা আমরা গ্রামের মহিলাদের বাসায় বাসায় গিয়ে আমরা কালেক্ট করতাম। এখন ওখানে যদি আপনার ডিসঅনেস্ট কেউ থাকে, সে যদি প্রত্যেকটা পারচেসে 200, 300, 500 টাকা করে সে যদি আলাদা করে, তখন কিন্তু আলটিমেটলি এবং আপনার জন্য খুব বিশাল এক্স্যাক্টলি। তো ওই জায়গাটাতে আমাদেরকে একটা হিউজ লস দিয়ে আসলে ওই প্রজেক্ট ক্লোজ করে চলে আসতে হয়। 2022-এর শেষে, মানে 23-এর শুরুর দিকে আমি এবং আমার সুখের খামারের যে কো-ফাউন্ডার জোবায়ের ইসলাম ভাইয়ের সাথেও আমার সম্পর্ক প্রায় আজকে 13 বছর। উনি একটা পিআর এজেন্সি চালাতেন ঢাকাতে। তো উনিও আবার কৃষি নিয়ে এনথুজিয়াস্ট ছিলেন, এবং ওনার বাড়ি সিরাজগঞ্জ। উনিও এরকম ছোট ছোট কিছু কৃষি উদ্যোগ উনিও নিয়েছিলেন জীবনে, যেগুলা উনিও একই রিজনে ফেল করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই জায়গাতে দুইজন মিলে এই 2023-এ আমরা সুখের খামার ফাউন্ড করি বগুড়াতে। সুখের খামারটা আসলে কাদের জন্য বা কেন, এই উত্তরটা যদি আমাকে আপনি দিতে বলেন, আপনি দেখবেন যে ঢাকা শহরে আমরা যারা আছি, আমাদের কিন্তু 2-3 জেনারেশন পিছনে গেলেই হয়তো আমাদের কেউ না কেউ কৃষক ছিল, অবশ্যই। এবং এখনো আমাদের অনেকের দেখা গেছে গ্রামে তাদের হয়তো কৃষি জমি আছে, এখন হয়তো নিজেরা করে না, কাউকে বর্গা দিয়ে দিয়েছে। কিন্তু কৃষি কিন্তু আমাদের প্রত্যেকের আসলে জেনেটিক্যালি আমাদের ভিতরে কিন্তু কৃষির প্রতি একটা আগ্রহ আছে। সুখের খামারের আপনাদের যে খামারটা, এটা কোথায়? আমাদের সুখের খামার এটা হচ্ছে বগুড়ার কাহালু উপজেলাতে। আর কত বিঘা জমির উপর আছে আমাদের এই খামারটা? এখন আমরা 30 বিঘা জমির উপরে, মানে 10 একর জমির উপরে। সেখানে কি আরো মানে কি বলবো, গবাদি পশু আছে, সবকিছু ডেফিনেটলি আছে। এটা আমরা একটা বলতেছি যে এটা একটা সমন্বিত কৃষি খামার। আমি আপনাকে একটু এক্সপ্লেন করি যে কথাটা বলছিলাম, যে আপনি দেখবেন ঢাকা শহর, ইভেন আমাদের এখানেও আমাদের এই মুহূর্তে আশেপাশে যারা আছে, জিজ্ঞেস করলে দেখবেন যে এমন কেউ নেই যে স্বপ্ন দেখে না যে আমার একটা খামার হবে, অথবা আমার একটা ফার্ম হাউস হবে, যেখানে গিয়ে হয়তো আমি আমার অবসর সময় একটু রিফ্রেশমেন্ট পাবো, আমি আমার নিজের ফার্ম ফ্রেশ খাওয়া খাবো, আমার নিজের উৎপাদিত খাওয়া আমি নিজেই খাবো, আমার ফার্মে হবে, এরকম একটা খামারের স্বপ্ন দেখে না। আর ছেলেদের ক্ষেত্রে তো আমি মনে করি যে এমন কোনো ছেলে হয়তো ঢাকা শহরে নাই যে কোনোদিন প্ল্যান করে নাই যে আমি একটা গরুর খাবার দিব। হ্যাঁ, তো আমাদের সুখের খামারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা 30 বিঘা জমির উপরে আসলে একটা খামার করছি। এটা একটা সমন্বিত কৃষি খামার, যেখানে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিটাকে আসলে আমরা এখানে প্রমোট করছি বলতে পারেন। এর পাশাপাশি আমরা সেখানে এগ্রি ট্যুরিজমটাকে হচ্ছে আমরা
প্রমোট করছি। এগ্রি ট্যুরিজমটা কি? এগ্রি ট্যুরিজমটা হচ্ছে যে আপনি একটা গ্রামে বেড়াইতে যাচ্ছেন, বাহ, আপনি একটা গ্রামে বেড়াইতে যাচ্ছেন, ওইখানে একটা গ্রামের আবহ, আপনি ওইখানে যা খাচ্ছেন সেটা ওইখানেই উৎপাদিত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনি নিজে হয়তো রান্না করে নিচ্ছেন, অথবা নিজে একটু সবজি কুড়াচ্ছেন, ওটাই রান্না হচ্ছে, নিজে মাছ ধরছেন, সেই মাছটাই আবার রান্না করে খাওয়ানো হচ্ছে। আমরা অলরেডি রেডি, মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে। সুখের খামার। সুখের খামার, জি। ও আচ্ছা, আপনি আমি যখন সার্চ করব ডেফিনেটলি পাবো, এক্স্যাক্টলি পাবেন। আমরা দেখতে পেলাম যে আমাদের ওখানে এখন যে অবস্থা, আমাদের এখানে এখন একটা সুন্দর কটেজ, মাটির কটেজ আছে, যেখানে আমরা একই সাথে 12 জনকে নাইট স্টে করতে পারবে খুব কমফোর্টেবলি, এবং ওখানে মানে স্থানীয়ভাবে খাওয়া দাওয়া, ইভেন আপনার কমফোর্টেবলি আপনি যেন, অনেক সময় কি হয় গ্রামে গেলে অনেকে হয়তো চিন্তা করে গ্রামে যাব আমি হয়তো কমফোর্টটা পাবো না, আমরা ওই কমফোর্টটা ওখানে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, বিশেষ করে ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা আসলে শহরের মানুষ যেটা তো অভ্যস্ত। ওখানে আপনি যা খাবেন সেগুলো সব আমাদের ফার্মেই উৎপাদিত। ধরেন কতজন কৃষক আছে সেখানে? আচ্ছা, আমাদের ওখানে এখন প্রায় 26 জনের একটা টিম আমাদের কাজ করছে। আমাদের ওখানে গরুর খামার আছে, আমাদের ওখানে 2 বিঘার উপরে একটা পুকুর আছে, ওখানে আপনি চাইলে নিজে মাছ ধরবেন, ওটাই রান্না করে খাওয়াবেন। এক্স্যাক্টলি। আমাদের এখানে সবজির বাগান আছে, আমাদের নিজেদের চাল আমরা নিজেরাই উৎপাদন করি, আমাদের ওখানে আমাদের ভেড়া আছে, আমাদের হাঁস আছে, মুরগি আছে, ইভেন নিউ ইনক্লুশন আমাদের দুম্বা আছে। হ্যাঁ, দুম্বা আপনারা ইম্পোর্ট করছেন? ওইটা আমরা কালেক্ট করেছি, এটা টার্কিশ দুম্বা, এটা ইন্ডিয়াতে এখন খুব উৎপাদন হচ্ছে, মানে বাণিজ্যিক ভাবে। আমাদের দেশেও দেখলাম যে এটার একটা ডিমান্ড আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, সো আমরা ওইটা নিয়েও একটু এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, সুখের খামার থেকে যদি আমরা কোনো কিছু পারচেজ করতে যাই, আপনাদের কি B2B না B2C এখন? নাইস, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমরা অলরেডি সুখেরবাজার.com নামে আমরা একটা ওয়েবসাইট করেছি। ওখান থেকে আপনি চাইলে, মানে ঢাকায় বসে আপনি যদি বলেন আমার 10টা দেশি মুরগি লাগবে, ইউ ক্যান গেট ইট। আচ্ছা, সুখেরবাজার.com। আমরা দেখলাম যে একটা গুড নাম্বার অফ পিপলের আসলে এটার প্রতি একটা আকর্ষণ আছে। তো এখন ওইটার জন্য আমরা এই যে 30 বিঘা জায়গায় যে আমাদের এখন নিউ সুখের খামার এগ্রো ভিলেজ আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এইখানে আমরা আসলে যেটা করছি যে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করছি। আচ্ছা, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার পক্ষে কিন্তু মানে আনলিমিটেড মানুষকে সার্ভ করা পসিবল না। আমরা এই 30 বিঘা জমিতে সুখের খামার যেটা করছি, এটাকে আমরা ভাগ করেছি 3টা ভাগে। এই খামারের একটা পার্ট থাকবে হচ্ছে এগ্রি ট্যুরিজম, যেখানে গ্রামীণ আবহতে একটা থাকার একটা ব্যবস্থা থাকবে উইথ কমফোর্ট। পাশাপাশি হচ্ছে আমরা ওইখানে একটা 1 বিঘা জমিতে আমরা একটা মসজিদ এবং একটা মাদ্রাসা করছি। আচ্ছা, সো এইটা আমরা নাম দিয়েছি হচ্ছে সুখের খামার এগ্রো ভিলেজ, আর এইটা আমরা করছি হচ্ছে কমিউনিটি বেসড। যেমন আপনারা কি তাহলে সেই এরিয়ার আশেপাশের মানুষদেরকে সেখানে ইনভলভ করছেন? এক্স্যাক্টলি, আমাদের ওখানে এটাও তাহলে ইজি আপনাদের, এবং ও এরিয়ার মানুষদেরকে শুধু আমরা নিচ্ছি না, তাদেরকে ট্রেন্ডও করছি। কারণ আমাদের এখানে আমরা যে কৃষি পদ্ধতিগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই প্রযুক্তি নির্ভর এবং মডার্ন টেকনোলজি আমরা ওখানে অ্যাপ্লাই করছি। ইভেন এই কাজটা করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 3 জন প্রফেসর আমাদের সাথে আমাদের অ্যাডভাইজার বোর্ডে আছেন, তারা আমাদেরকে মানে সহযোগিতা করছেন। তাদের এক একজনের 30-35 বছরের অভিজ্ঞতা। আমরা এখন যেটা করছি কি, যে আমরা এই খামারটাকে, আপনি একটা কনসেপ্ট দিয়ে আমি যদি আপনাকে বুঝাই আপনি ভালো বুঝবেন। এখন কিন্তু দেখবেন প্রচুর যে হোটেল অথবা রিসোর্টের শেয়ার বিক্রি হচ্ছে, আপনি অনলাইনে দেখবেন। আমরা এখন সুখের খামার এগ্রো ভিলেজটাকে, এই খামার প্লাস এগ্রি ট্যুরিজম, এইটাকে আমরা এখন হচ্ছে এই পুরা 30 বিঘা জায়গাটাকে আমরা শেয়ার ভিত্তিতে এটাকে আমরা নিয়ে এসেছি, যাতে করে এখানে আমরা অ্যাটলিস্ট 1500 থেকে 2000 ফ্যামিলিকে এটার সাথে ইনক্লুড করতে পারি। এবং আমাদের টার্গেটটা হবে যে ইউ ক্যান অলসো বি আ পার্ট অফ ওনার অফ দিস ফার্ম। আপনার কি মনে হয়, ইজ ইট অ্যাফোর্ডেবল? 100%। এবং আমরা কিন্তু ওখানে আপনার ধরেন 5 স্টার ক্যাটাগরি আপনাকে বলছি না,
আমরা আপনাকে বলছি উইথ কমফোর্ট আপনি ওখানে একটা অ্যাকচুয়ালি আপনি একটা গ্রামীণ জীবন পাবেন। আমরা শহরের মানুষের সাথে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ জীবনযাপনের একটা মেলবন্ধন করতে চাচ্ছি, এবং এখানে আসলে আমরা তাদেরকে চাই যারা হচ্ছে কৃষি নিয়ে যারা ইনথুজিয়াস্ট। এই সুখের খামার এগ্রো ভিলেজের যারা ওনার হচ্ছেন, তারা এখানে আমাদের এই ফার্মের একটা জমির মালিকানা পাচ্ছেন, আমাদের এই বিজনেসের একটা পার্টনারশিপ পাচ্ছেন, পাশাপাশি উনি আমাদের এই রিসোর্ট এবং আমাদের খামার থেকে ইয়ারলি যে আর্নিংটা আসবে, ইটস এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। এইটা প্রত্যেক বছর বছর আমাদের শেয়ার হোল্ডাররা পাবেন। পাশাপাশি আমরা এখানে আরো 2টা ইনিশিয়েটিভ নিয়েছি। যেমন আমি আপনাকে শুরুতেই বললাম যে আমরা 1 বিঘা জায়গাতে একটা মসজিদ এবং মাদ্রাসা করছি। আমাদের প্রত্যেক শেয়ার হোল্ডার ওই মসজিদ এবং মাদ্রাসারও প্রতিষ্ঠাতা হবেন, কারণ তাদের মানে ফান্ডিং এ আসলে ওইটা চলবে এবং ওইটা তৈরি হবে। পাশাপাশি আমরা সুখের খামার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তো আসলে 30 বিঘা জমি দিয়ে সব মানুষকে সার্ভ করতে পারবো না। এই ফাউন্ডেশনের কাজ হবে আশপাশে যারা কৃষক আছে তাদেরকে এডুকেট করা, এবং তাদের মাধ্যমে আমাদের এই যে 1500 বা 2000 ফ্যামিলির যে কমিউনিটিটা আমরা তৈরি করব, তাদেরকে নিরাপদ খাদ্যের একটা সংস্থান দেওয়া। যেমন ছোট্ট করে উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন আপনার প্রতি বছর একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের চাল লাগে। এখন আমার সুখের খামারের ভিতরে তো আমি চাল করছি না, তো আমরা দেখলাম যে আমাদের এই 1500 কমিউনিটির কি পরিমাণ চাল দরকার এবং কার কোন চালটা সে খায়। আমরা তখন কি করলাম, কৃষকদেরকে বললাম যে তোমরা এই চালটাই করো, আমরাই তোমাদের থেকে কিনবো, এবং আমাদের কনজিউমাররা বা আমাদের এই কমিউনিটি হচ্ছে তোমার থেকে এই জিনিসটা কিনবে। তো এতে করে কি হচ্ছে, আজকে কিন্তু আমরা ঢাকা শহরে বসে যেটা খাচ্ছি আমরা কিন্তু জানি না আমরা আসলে নিরাপদ খাচ্ছি কিনা। আমরা এই কমিউনিটিকে একটা নিরাপদ খাদ্যের সংস্থানের সাথে যুক্ত করতে চাই থ্রু দা সুখের খামার ফাউন্ডেশন। সুখের খামার ফাউন্ডেশন। আপনি যে কমিউনিটিটাকে টার্গেট করেছেন সেটা তো শুধু বগুড়া না, সেটা না না না, ইভেন সারা বাংলাদেশ না। আপনাকে আরো মজার একটা ইনফরমেশন দিই, এখন পর্যন্ত 19টা দেশ থেকে প্রবাসী বাংলাদেশী আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আচ্ছা, ইভেন আজকে একজন মানে আজকে কিছুক্ষণ আগে নেপাল থেকে একজন বাংলাদেশী, উনি নেপালে থাকেন, ওখানে ব্যবসা করেন, উনি আমাদের সাথে কানেক্ট হয়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে পড়ুক, কারণ ওনাদের কাছে এগ্রি ট্যুরিজমটা দেন হচ্ছে। ইভেন আপনি যদি মানে পশ্চিমা দেশগুলোতেও যান, সেখানেও এখন এগ্রি ট্যুরিজমটা প্র্যাকটিস হয়। ওরা দেখা যায় একটা উইকেন্ডে চলে যায় একটু গ্রামের দিকে, সেখানে ওরা কয়েকদিন একটা তাঁবু খাটিয়ে কিংবা একটা মানে কি বলবো, খুব ওই বিল্ডিং গুলো কিন্তু খুব মানে ইয়ে থাকে না, একদম একদম থাকে। সেখানে তারা নিজেদের মতো থাকে, নিজেরা রান্না করে, নিজেরা সেখানে 3-4 দিন থেকে চলে আসে। সো এটাও কিন্তু খুব মজার একটা জিনিস, এবং কি বলবো কস্ট ইফেক্টিভ অ্যাজ ওয়েল। 100%। এবং আরো একটা জিনিস হচ্ছে যে আমরা যখন ইনিশিয়েটিভটা নেই তখন মানে বগুড়া কাইন্ড অফ আ ডিপ্রাইভড ডিস্ট্রিক্ট ছিল। আমরা যখন 2022-এর শেষে বগুড়া সিলেক্ট করি, বাট রাইট নাও ডিউ টু দ্য পলিটিক্যাল ইস্যুস বগুড়া কিন্তু এখন অনেক বেশি মানে ফ্যাসিলিটেড হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের জন্য সুবিধা হয়েছে যেটা যে খুব জোরে সোরে আপনার এয়ারপোর্টের কাজ হচ্ছে, রেল স্টেশন আসতেছে। সো ইভেন পুরাটা গাজীপুরের পর থেকে পুরোটা এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। সো এখন কিন্তু ঢাকা থেকে বগুড়ার ডিস্টেন্সও আমি বলবো যে আমি নিজে যখন ড্রাইভ করি, আমরা ড্রাইভ করে যাই 4.5 ঘন্টার মধ্যে পৌঁছাই। আর যখন আমাদের এই এয়ারপোর্ট এবং ট্রেন শুরু হয়ে যাবে, সো ওইটা কিন্তু একটা নতুন আপনার ডেস্টিনেশন হবে, ভ্যাকেশন ডেস্টিনেশন হিসেবে বগুড়া তৈরি হচ্ছে। আমি একটা জিনিস শুধু অভাব বোধ করছিলাম, সেটা হচ্ছে আপনার সেই ফুলের বিজনেসটা যদি আবার এখানে নিয়ে আসতেন তাহলে কত সুন্দর হতো না? যেহেতু আপনি অ্যাগ্রো ট্যুরিজমের কথা বলেছেন, অনেক অনেক ফুল, সেটা যে আগে যে ঝিনাইদহ ছিল, আমার এখনো মনে পড়ে। ধরেন আমরা রজনীগন্ধার মানে ফিল্ডে গিয়ে যখন আপনি নিঃশ্বাস নেবেন, তখন ওইটার ফিলিংস আসলে বলে বোঝানো সম্ভব না। আমি কখনো পাইনি, যেহেতু বুঝবো না, বলে বোঝানো সম্ভব না। বাট আমরা ঝিনাইদহ বা আপনার ওই যশোর বেল্টে ফুল চাষটা প্রচুর হয়, সেই কারণেই কিন্তু আমাদের ওইখানে গিয়ে ওই কাজটা করার। যখন অবসর সময় পান, what you like to do? আচ্ছা, অবসর সময় একটা সময় ছিল বই পড়তাম প্রচুর। এখনো বই পড়ি, কিন্তু বই পড়াটা এখন একটু কম হয়। এখন বেশি হয় হচ্ছে দেখা গেছে আর্টিকেল পড়ছি অথবা পডকাস্ট শুনছি। হ্যাঁ, পডকাস্ট শোনাটা প্রচুর হয়। মানে দেশি বিদেশি পডকাস্ট গুলা আমার যেই জায়গাগুলাতে
ইন্টারেস্ট, এই রিলেটেড পডকাস্টগুলো আমি প্রচুর শুনি। এটা অবসর সময়ে এই কাজগুলাই করি। আপনি ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন। হ্যাঁ, এটা আমরা ক্লিন ফোর্সের জন্য পেয়েছিলাম, বিকজ আচ্ছা। আপনি জানেন যে আমাদের যখন করোনা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ব্যবসাগুলাই বন্ধ ছিল। জি। আর ঢাকা শহরে তখন একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছিল, সবাই আসলে খুব কনসার্ন ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য ঢাকায় কেউ অ্যাভেলেবেল ছিল না। তো ওই সময়ে আমরা ইক্যাবের থ্রুতে বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমাদের ক্লিন ফোর্সের যে সার্ভিসটা সেটাকে আমরা জরুরি সেবার আয়তায় নিয়ে আসি, এবং আমরা ওই করোনার সময় আমরা বলতে পারেন লাইফ রিস্ক নিয়েই ঢাকা শহরে এই সার্ভিসটা চালু রেখেছিলাম। সো ওইটার জন্যই আমরা ওই সময় মুভার্স অ্যাওয়ার্ড, ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পাই। আমরা মানে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, অনুষ্ঠানের শেষে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। এটা নিয়ম হচ্ছে যে একটা ওয়ার্ডে কিংবা একটা সেন্টেন্সে উত্তর দিতে হবে। চেষ্টা করব। হ্যাঁ, আপনি দেখা যায় আমার গেস্টরা সবাই একটা ওয়ার্ডে একটা সেন্টেন্সের উত্তর দেয়, দেখা যায় নিয়ম আমি ভাগি, আমি প্রশ্ন করতে থাকি বারবার। সো ইফ ইউ গিভ মি দ্য পারমিশন আই ক্যান স্টার্ট ইট। শিওর। ওকে, সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আপনি বলছিলেন আপনি বই পড়েন। ক্যান ইউ টেল single book name that changed your perspective? Rich Dad Poor Dad, Robert Kiyosaki. আচ্ছা, one Bangladeshi entrepreneur you admire most? আছে কেউ বাংলাদেশি? আমাদের বিকাশের ফাউন্ডার। E-commerce or agriculture, which has more long-term potential? Both. আচ্ছা, আজকালকার যুগের জন্য, কারণ আপনি না খেয়ে থাকতে পারবেন না, আর ই-কমার্স ছাড়াও আপনি থাকতে পারবেন না, দুনিয়া এগিয়ে গিয়েছে, ডিজিটালাইজেশন। একদম। আচ্ছা, ডিজিটাল ট্রান্সফরমেশন অর গ্রাসরুট ইনোভেশন, হুইচ ড্রাইভস চেঞ্জ মোর? এটাও বোথ। বাংলাদেশের উদ্যোক্তা ত্বরান্বিত করার জন্য কোনো একটি নীতি যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, কোনটি আপনার কাছে মনে হয়? ক্লাস 8 থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শেখানো। আচ্ছা, ভেরি নাইস। আগামী 20 বছরের জন্য যদি একটি খাতে আপনাকে বিনিয়োগ করতে বলা হয়, আপনি কোথায় বিনিয়োগ করবেন? এডুকেশন। আপনার মতে বাংলাদেশ কি হালাল ফুড এক্সপোর্টের একটা হাব হতে পারে? অবশ্যই হতে পারে। আচ্ছা, ইজ লিডারশিপ ইননেট অর লার্নড? টাফ কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে শেখাও যায়। অবশ্যই শেখা যায়, বাট কিছু কিছু জায়গাতে মানে আপনার জেনেটিক্যালি অনেকের ভিতরে কিছু জিনিস থাকে, গড গিফটেড কিছু তো আপনাকে থাকতেই হবে, যাতে আপনাকেও লিডার হিসেবে। আমাদের দেশে আসলে কি আপনার সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা তো খুব ইম্পর্টেন্ট, যে সোসাইটিও আপনাকে অ্যাজ এ লিডার আপনাকে মানতে হবে, আপনার ওই পার্সোনালিটিটা যেন আপনার ভিতরে থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। জি, অবশ্যই। আচ্ছা, আগামী দশকে বাংলাদেশের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কি হবে? আগামী দশকে না, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এগ্রিকালচারের ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আজকে থেকে যারা আসলে এআই নিয়ে কাজ করবে না, ইভেন আমি এবং আপনি, আমরা সবাই পিছাবো। ডেফিনেটলি। এবং এটা একটা প্রপার ইউজ জানতে হবে। এবং অনেকে যেটা বলে, এখানে একটু আপনার এক কথায় উত্তর দিতে পারিনি, সরি, যেটা হচ্ছে যে অনেকেই একটা রিউমার আছে মার্কেটে যে এআই আমাদের অনেকের চাকরি আর কি থাকবে না এআই এর কারণে। আমি বলবো যে আসলে ব্যাপারটা সেটা না, তাদেরই চাকরি থাকবে যারা এআইটাকে ইউজ করতে জানবে। এক্স্যাক্টলি, এআই কে প্রপার ইউজ করতে জানতে হবে। হ্যাঁ, তো হোয়াটস মোর পাওয়ারফুল, ক্যাপিটাল অর আইডিয়াস? Execution. আচ্ছা। So what one lesson from your failures do you value most? জীবনে কোন ফেলিয়ার আছে? I am a very successful failure. I have so many successful failures, এবং এই জায়গাতে যদি আমাকে একটা কথা বলতে বলেন, আমি বলবো যে প্রত্যেকটা ভুল থেকে শিখতে হবে, এবং এক ভুল দ্বিতীয়বার করা যাবে না, এবং থেমে যাওয়া যাবে না। নতুন ভুল করে যেতেই হবে, আপনাকে নতুন ভুলের দিকে আগায় যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, in one word how would you define entrepreneurship? সাহস। Yes, এটা আপনার সাথে আমি আসলে একদম এক বাক্যে এক শব্দে একমত।
আচ্ছা, হোয়াট ইজ দ্য নেক্সট বিগ অপরচুনিটি ফর বাংলাদেশি ইউথ? বাংলাদেশি ইউথের জন্য আসলে প্রচুর অপরচুনিটি ওয়েট করছে সারা পৃথিবীতে, যদি দেখেন সেটাকে গ্র্যাব করতে হবে। এবং আমার কথা একটাই, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমকে যদি আমরা চেঞ্জ না করি, এই ইয়ুথ বা এই আমাদের ডেমোগ্রাফিক যেই সুবিধাটা আমরা নিয়ে বসে আছি, এটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো না। সো ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, ইফ ইউ কুড গিভ ওয়ান মেসেজ টু পলিসি মেকারস, হোয়াট উড ইট বি? এডুকেশন ঠিক করেন। হ্যাঁ, অবশ্যই আমাদের এডুকেশন সিস্টেমটা খুবই অদ্ভুত। ইভেন দেখা গেছে যে আমার বেবিটা অনেক ছোট, ও যখন পড়ে ওর কিছু পড়াশোনার যে বিষয়গুলো আমি দেখি, আমার কাছে খুব অবাক লাগে যে হয় জিনিসটা ওর এজ অ্যাপ্রোপ্রিয়েট না, কিংবা ওই টপিকটাই ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। অদ্ভুত একটা বিষয়। ইভেন আমাদের এডুকেশন আমাদের এন্টারপ্রেনার হিসেবেও তৈরি করে না। না না না, ছোটবেলা থেকে সবসময় দেখেছি আই ওয়ান্ট টু বি আ ডক্টর অর ইঞ্জিনিয়ার, হতে পেরেছি এবং আমি। আমাদেরকে খুব অল্পতে সেটেল হওয়া শেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো কখনো কিন্তু আপনার ক্রিয়েটিভিটিকে এনকারেজ করা হয় না। এবং দেখেন, আমরা ধরেন আমাদের দেশের যদি এডুকেশন বলেন, এখন 24 থেকে 25 বছর আমরা শুধুমাত্র মাস্টার্স পর্যন্তই আমাদের চলে যায়। আমার যেটা মনে হয় যে আমাদের আসলে 15 বছর থেকেই প্রত্যেকের আমাদের আর্নিং শেখা উচিত। এবং বহির্বিশ্বের সাথে আমরা কিন্তু এখানে সবার আগে পিছিয়ে আছি, এবং ওরা কিন্তু খুব ইয়াং অবস্থায় কিন্তু সেটেল হয়ে যায়। এবং দেখেন, শেখানোই হয় যে টাকা ভালো জিনিস না, টাকা খারাপ করবে, হ্যাঁ, টাকা থেকে দূরে থাকো। কিন্তু একটা সময় পরে গিয়ে আমরা দেখি যে টাকাই আসল, না থাকার কারণে আমি খারাপ হচ্ছি। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বেস্ট উইশেস ফর ইওর নিউ, কি বলবো, নিউ বিজনেস। অনেকটাই নিউ, কারণ 2023-এর শুরু থেকে বলতে গেলে আপনারা শুরু করেছেন একদম অফিসিয়ালি, এবং এত সুন্দর একটা আইডিয়া, এত কম্বাইন, এত ডাইভার্সিফাইড একটা বিষয়, স্বপ্নের মতো মনে হয়, তাই না? শুধু বারবার বলছিলাম আমি, ফুলটাই শুধু ওখানে বাকি আছে। তো আপনার জন্য অনেক শুভকামনা বিজনেস ডেইলির পক্ষ থেকে। আমরা চাই আপনাদের মতো মানুষরা আরো সামনে আসুক, কথা বলুক আপনাদের কাছ থেকে। আমরা আপনাদের গল্প শুনতে চাই, আপনাদের কাছ থেকে আমরা আরো ইন্সপায়ার হতে চাই। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার গল্প শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে। আপনারা চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।